এক নির্দয় সিরিয়াল কিলার এমনভাবে মার্ডার করতে থাকে যা দেখে যে কারোর হৃদয় কেঁপে উঠবে। কিন্তু ভিকটিম সাধারণ কোনো মানুষ নয়। এই সিরিয়াল কিলারের ভিকটিম হচ্ছে শহরের বিভিন্ন থানার পুলিশ অফিসার। কিলার এত নিখুঁতভাবে মার্ডার করে যে একটা চুল পর্যন্ত সে ক্রাইম সিনে রেখে যায় না। তাহলে কিভাবে এই পুলিশের খুনের রহস্য উদ্ঘাটন হবে? বলছিলাম মালায়ালাম টানটান উত্তেজনায় ভরপুর ক্রাইম থ্রিলার মুভি আঞ্জাম পাথিরার কথা। এই মুভির প্রত্যেকটা মুহূর্তে লুকিয়ে আছে শিহরণ জাগানো রহস্য। তো চলো আর কথা না বাড়িয়ে সোজা শুরু করি এই মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় আনোয়ার হোসেন নামের একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে। আনোয়ার একটা জেলখানায় রবি নামের এক ক্রিমিনালের সাথে দেখা করতে এসেছে। আনোয়ার রবির সাথে দেখা করতে চাইছিল রবি কিভাবে খুনের পরিকল্পনাগুলো করত সেটা জানার জন্য। আসলে ক্রিমিনালদের মস্তিষ্কে সাইকোলজি স্টাডি করার জন্য আনোয়ারের এগুলো প্রয়োজন পড়ে। রবি এসে আনোয়ারকে বলে, আমি মোট 14 জন ব্যক্তিকে খুবই নির্মমতার সাথে হত্যা করেছি। নানা মানুষ আমাকে নানা নামে সম্বোধন করে। কেউ বলে আমি নিষ্ঠুর রবি, আবার কেউ সাইকো রবি, কিন্তু আমার কাছে এসব কথার কোনো ভ্যালু নেই। সে আরো জানায় ও নাকি অনেক আনন্দ পেত যখন কিনা সে মানুষদেরকে অসম্ভব কষ্ট যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করত। নিরীহ মানুষের আর্তনাদ কিংবা মাথা ফাটিয়ে দুভাগ করা শব্দ নাকি রবির কানে খুব সুমধুর লাগতো। জাস্ট চিন্তা করো এই সাইকোদের মস্তিষ্ক কতটা বিকৃত হয়ে থাকে। এখন আনোয়ার প্রায়ই এমন সাইকোদের সাথে দেখা করে এবং ওদের সমস্ত ঘটনাগুলোকে নোট করে রাখে। আসলে আনোয়ার ক্রিমিনোলজিস্টের উপরে পিএইচডি করছিল। এখানে জানিয়ে রাখি যে আনোয়ারের একটা ছোট্ট পরিবারও আছে। তার স্ত্রীর নাম ফাতিমা এবং তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে যার নাম সংস্কৃতি। আনোয়ারের অনিল মাধবান নামের এক বন্ধু আছে যে পুলিশের এসিপি পদে কাজ করছে বর্তমানে, আর তারই পরামর্শে আনোয়ার ক্রিমিনোলজিস্ট হওয়ার পিছনে ট্রেনিং নিচ্ছে। ক্রিমিনালদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা অনুমান করে প্ল্যান তৈরি করে তা পুলিশদেরই সাহায্য করা হচ্ছে একজন ক্রিমিনোলজিস্টের কাজ। তবে আনোয়ার এখন আর পেপার ওয়ার্ক করতে ইচ্ছুক নয়, ফলে ও এখন ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স নিতে চায়। দেখা যায় আনোয়ার অনিলের সাথে দেখা করে চলে আসে রাস্তায় এবং এক জায়গায় দাঁড়িয়ে স্মোক করতে থাকে। ঠিক এই সময় এক ভিক্ষুক ওর কাছে কিছু টাকা চায়। আনোয়ার লোকটিকে টাকা দিলে সেই লোকটা যাওয়ার সময় তাকে বলে যায়, ইয়োর স্লিপলেস নাইট আর কামিং, যার অর্থ দাঁড়ায় তোমার নির্ঘুম রাত খুব শীঘ্রই আসছে। একজন ভিক্ষুকের মুখে এমন বাক্য শুনে অনেক রহস্যময় মনে হয় আনোয়ারের কাছে। এই বিষয়টা ভাবতে ভাবতে আনোয়ার রাতে ঘুমাতে পর্যন্ত পারছিল না। যাই হোক, দৃশ্যপট পরিবর্তন হলে আমরা আব্রাহাম নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই। আব্রাহাম জুয়ার আসর থেকে হেঁটে হেঁটে তার বাসায় ফিরছিল। তবে এক পর্যায়ে ও বাড়ির কাছাকাছি এলে দেখতে পাই এক গাড়ির ভিতর থেকে লাল রঙের বাতি জ্বলছে আর নিভছে। এছাড়াও গাড়ির ভিতর থেকে এক ধরনের শব্দ বের হচ্ছিল। ব্যাপারটা কি তা জানার জন্য আব্রাহাম ওই গাড়ির কাছে যায়, আর ঠিক সেই সময় সে নেকড়ের মাস্ক পরা একটা লোককে দেখে ফেলে। আব্রাহাম যখন তাকে দেখে চমকে ওঠে, ঠিক তখনই তার পিছন থেকে কেউ একজন হাই বলে ওঠে। এরপর স্ক্রিনে শুধুমাত্র আব্রাহামের ফোনটায় পড়ে থাকতে দেখা যায়। এর মানে তো তোমরা বুঝতেই পারছো আব্রাহামের সাথে আসলে কি হলো। যাই হোক, এর পরের দিন সকালবেলা দুজন লোক কাজ করতে এসে একটা ফাঁকা মাঠে আব্রাহামের লাশটা খুঁজে পায়। সঙ্গে সঙ্গে সবাই সেখানে চলে আসে আর অনিল ফোন করে আনোয়ারকেও ক্রাইম স্পটে ডেকে নেয়। তবে লাশের যে বেহাল অবস্থা সেটা দেখে আনোয়ার বমি করে ফেলে, কারণ এমন অবস্থায় কোনো মানুষকে এর আগে আনোয়ার দেখেনি। এখানে আমরা দেখতে পাই আব্রাহামের চোখ এবং হৃৎপিণ্ড উপড়ে ফেলা হয়েছিল। একবার কল্পনা করতে থাকো কি ভয়ানক দৃশ্য হতে পারে তা। ওদিকে পুলিশের চিরুনি তল্লাশি করেও ক্রাইম স্পট থেকে কিলারের একটা চুল পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, যার ফলে এই কেসটি হাই প্রোফাইল হয়ে যায়। আর এই কেসটি হ্যান্ডেল করার দায়িত্ব পায় ক্যাথরিন নামের এক অফিসার। আরো ডিটেলসে ইনভেস্টিগেশন করতে অনিলকে আব্রাহামের বাসায় পাঠানো হয়। ওর সাথে আনোয়ারকেও সেখানে যেতে বলা হয়। এরপর দেখা যায় ওরা দুজন আব্রাহামের বাসার আশেপাশের মানুষদের জেরা করছে, কিন্তু দুঃখের বিষয় কোনো ধরনের লিড তারা এখনো খুঁজে পায় না। এর উপর আবার সেই অঞ্চলে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এর মানে কিলার একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই পোস্টমর্টম করার ডক্টরের লোমহর্ষক বর্ণনা। সে বলতে থাকে যে কিভাবে আব্রাহামকে তারা হত্যা করেছে। তিনি জানায় আব্রাহাম জীবিত থাকা অবস্থাতেই ওর চোখ ও হৃৎপিণ্ড উপড়ে ফেলা হয়েছে। অসম্ভব যন্ত্রণায় ছটফট করতে করতে আব্রাহাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো যে এটা কোনো সাইকো কিলারের কাজ, কারণ এমন নিষ্ঠুরভাবে কাউকে খুন করা একমাত্র সাইকোদের মাধ্যমেই সম্ভব। তবে পুলিশ প্রশাসনের ধারণা হয় পুরো বিপরীত। তারা ধরে নেয় আব্রাহামের কোনো নিকট আত্মীয় বা কোনো শত্রু পার্সোনাল কারণে হয়তো এভাবে টর্চার করে তাকে মার্ডার করেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় কেসটাকে সাময়িক সময়ের জন্য অফ রাখার। কিন্তু আনোয়ার কেসটাকে তখন গভীরভাবে স্টাডি করতে থাকে।
হঠাৎ এক গভীর রাতে আনোয়ার অনিলকে ফোন করে বলে যে আমি স্টাডি করে যতটুকু জানতে পারলাম আব্রাহামকে কোনো সিরিয়াল কিলার হত্যা করেছে, আর সেই কিলার কোনো কারণে নির্দিষ্ট করে পুলিশকেই টার্গেট করছে। কিন্তু অনিল আনোয়ারের এই কথায় কোনো গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ে। তবে সেই রাতেই অন্য আর এক পুলিশ অফিসারকে দেখানো হয় যে কিনা রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময়ে একইভাবে পিছন থেকে তাকে কেউ হাই বলে ডাকে এবং ওই অফিসারকেও কিডন্যাপ করে নেয়। এরপর সঙ্গে সঙ্গে ক্যাথরিনের কাছে খবরটি পৌঁছে যায়। এর পরের দিন এক পুলিশ অফিসার স্টেশনের একটা ময়লা স্তূপের সামনে হালকা হতে গেলে দেখা যায় যে গত রাতে নিখোঁজ হওয়া সেই অফিসারের ক্ষতবিক্ষত লাশ ওই ময়লা স্তূপে পড়ে আছে। এছাড়াও ওই লাশটির পাশে একটা লেডি অফ জাস্টিসের মূর্তিও ছিল। মূলত এই মূর্তিটাকে সচরাচর কোর্টের সামনে দেখতে পাওয়া যায়। এছাড়াও এই ভিকটিমের চোখ ও হৃৎপিণ্ড তুলে ফেলেছে কিলার। এখন সেকেন্ড টাইম এই ধরনের মার্ডার হওয়ার কারণে সবাই এবার একটু নড়ে চড়ে বসে, কারণ একই প্যাটার্নে দুজন পুলিশ অফিসারকে মার্ডার করা হয়েছে। ফলে আনোয়ারের ধারণায় যে সঠিক সেটা তারা এবার উপলব্ধি করতে পারছে। কিন্তু মেন প্রবলেম হলো কিলার এবারও কোনো সূত্র রেখে যায়নি। এছাড়াও এই মূর্তির গায়ে আবার কোনো শিল্পীর বা কোম্পানির নামও লেখা নেই। এর উপর আবার স্টেশনের সিসিটিভি চেক করে আর এক মহা সমস্যার কথা জানতে পারে ক্যাথরিন। সেই সমস্যাটা হলো ওদের সিস্টেম হ্যাক করে কে যেন সব ফুটেজ ডিলিট করে দিয়েছে, যার ফলে বিষয়টা এবার জটিল হচ্ছে ধীরে ধীরে। তারা বুঝতে পারে কিলার দুর্ধর্ষ সাইকো হওয়ার পাশাপাশি জিনিয়াস হ্যাকারও। ফলে পুলিশের টিমেও এখন একজন এক্সপার্ট হ্যাকার থাকা দরকার। তাই আনোয়ার অ্যান্ড্রিও নামের একজন জিনিয়াস হ্যাকারের সাথে দেখা করতে চলে আসে। অ্যান্ড্রিওকে আনোয়ার ওদের টিমে যুক্ত করে নেয়। অ্যান্ড্রিও প্রথমে সব পুলিশ অফিসারদের মোবাইলগুলোকে রিস্ক ফ্রি করে দেয় এবং ওর কন্ট্রোলে নিয়ে নেয়। অন্যদিকে আনোয়ার এবং অনিল বেরিয়ে পড়ে লেডি অফ জাস্টিসের মূর্তিটি কোন শিল্পী তৈরি করেছে সেটা জানার জন্য। ওরা অনেকগুলো মূর্তির দোকানে সন্ধান করে, কিন্তু কোনো ধরনের ইনফরমেশন সেখান থেকে বের হয় না। তবে এই মূর্তিটির একটা বিশেষত্ব ছিল। সাধারণত লেডি অফ জাস্টিসের চোখ কালো কাপড় দিয়ে ঢাকা হয়, কিন্তু ভিকটিমের পাশে পড়ে থাকা মূর্তিটির চোখ নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, যার অর্থ দাঁড়ায় নিশ্চয়ই কিলার এই মূর্তির মাধ্যমে কোনো বিশেষ বার্তা দিতে চাইছে। এবার মূর্তির খবর সব স্টেশনে সার্কুলার করা হয়, আর দেখা যায় এক রাতে এক মেয়ে একটি স্টেশনে এসে কনস্টেবলকে বলছে যে সে মূর্তির সম্পর্কে কিছু জানে। কনস্টেবল বড় অফিসারকে ডেকে আনতে ভিতরে যায়, কিন্তু অফিসার সময় নষ্ট করতে থাকে। পরবর্তীতে তারা বাইরে এসে দেখতে পায় মেয়েটা আর সেখানে নেই। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ক্যাথরিন সব পুলিশদেরকে নিয়ে একটা রাউন্ড টেবিল মিটিং করছে। তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে জোড়ায় জোড়ায় আজ সারা রাত টহল দেবে। এরই সাথে যদি তারা অস্বাভাবিক কিছু দেখতে পায় তাহলে সাথে সাথেই এক টিম অন্য টিমকে ইনফর্ম করবে। তো প্ল্যান অনুযায়ী রাত্রের বেলায় সবাই রাউন্ডে বেরিয়ে পড়ে এবং সব জায়গায় নজরদারি করতে থাকে। ক্যাথরিনের টিমে ছিল কনস্টেবল পলসন। এদিকে কিছুক্ষণ পর টহল দেওয়ার পর দেখা যায় একটি গাড়ি এসে ক্যাথরিনের সামনে থামে। এবার ওরা ভাবে হয়তো এটাই হবে কিলারের গাড়ি, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। গাড়ি থেকে কয়েকজন বখাটে ছেলে বের হয় যারা ক্যাথরিনকে খারাপ প্রস্তাব দেয়। এবার ক্যাথরিন ওর পুলিশের পরিচয় দিলে ছেলেগুলো সেখান থেকে ভো ভো করে পালিয়ে যায়। কিন্তু যা হবার তা ইতিমধ্যে হয়ে গেছে। ক্যাথরিন পিছনে ঘুরে দেখে পলসন সেখানে আর নেই, জাস্ট পড়ে আছে তার স্কুটি। ক্যাথরিন দৌড়ে সেখানে গিয়ে পলসনের ফোনটাও মাটিতে পড়ে থাকতে দেখে, কিন্তু স্কুটারের সামনে লাগানো একটা ক্যামেরাতে মাস্ক পরিহিত ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। আর ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছিল যে তারা ইচ্ছা করেই ক্যামেরার সামনে এসেছিল। বলতে গেলে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল ওদেরকে। কিন্তু ওদের মাথায় এটা ঢুকছিল না যে কিলার শুধুমাত্র হাই বলে কিভাবে ভিকটিমদের কিডন্যাপ করছে। এর পিছনে আসলে রহস্যটা কি? যাই হোক, এরপর আমাদেরকে আনোয়ারকে তার বাসায় দেখতে পাওয়া যায়। দুজন লোক কুরিয়ার সার্ভিস থেকে একটা ফ্রিজের ডেলিভারি করতে এসেছে। ফাতেমা কুরিয়ারটাকে রিসিভ করে, কিন্তু আনোয়ারকে ফোন করে কুরিয়ার আসার ফ্রিজের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় যে সে তো কোনো ধরনের ফ্রিজ অর্ডার করেনি। তবে এরপরেই ফাতিমা যেই না কুরিয়ার বক্সটা খোলে তখন তার হাত পা একদম থরথর করে কেঁপে ওঠে, কারণ ওই বক্সের মধ্যে ছিল গত রাতে কিডন্যাপ হওয়া কনস্টেবল পলসনের রক্তমাখা অর্ধনগ্ন লাশ। আর এই লাশেও তার চোখ এবং হৃৎপিণ্ড বের করে ফেলা হয়েছিল। যাই হোক, এরপর ইতিমধ্যে সেখানে পুলিশ চলে আসে। তারা ইতিমধ্যে পলসনকে নিয়ে একে একে 3 জন পুলিশ অফিসারকে হারালো, যার ফলে সবার ভিতরে এখন একটা অজানা আতঙ্ক কাজ করছে। তবে এইবার ফরেনসিক ডক্টর বক্স পরীক্ষা করে একটা ফিঙ্গারপ্রিন্ট বের করতে সক্ষম হয়। সেটা অ্যানালাইসিস করে দেখা যায় যে এই ফিঙ্গারপ্রিন্টটি ককেন সাওমি নামের এক কুখ্যাত খুনির। এছাড়াও আরো অবাক করা বিষয় হলো সাওমি মাত্র 3 মাস আগেই জেল থেকে মুক্তি পেয়েছে
এসব শোনার পর অ্যান্ড্রু দ্রুত সাওমির সবকিছু হ্যাক করে ফেলে। সে ওখান থেকে জানতে পারে যে সাওমির মারিয়া নামের একটা গার্লফ্রেন্ড আছে। এটা দেখে পুলিশ মারিয়ার লোকেশন ট্রেস করে সেখানে চলে আসে এবং মারিয়াকে জেরা করতে শুরু করে। মারিয়া এত পুলিশ দেখে ভয়ে সব সত্য কথা বলে দেয়। মারিয়া জানায় সাওমি ছাড়া পেয়ে ওর সাথে শুধুমাত্র একবার দেখা করতে এসেছিল আর একটা পুরাতন সিম কার্ড নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মারিয়া সেই সিম নাম্বারটি পুলিশদেরকে দিলে অ্যান্ড্রিও ততক্ষণে সিমের লোকেশন ট্রেস করে ফেলে এবং পুলিশ রওনা দেয় সেই স্থানে যাওয়ার জন্য। কিন্তু তাদেরকে খালি হাতেই ফিরতে হয়, কেননা লোকেশনে গিয়ে দেখা যায় যে সাওমি বহুত আগেই মারা গেছে। তার পচা গলা লাশটা কেবল বিছানায় পড়ে আছে। তো এইদিকে এই ঘটনা চলছিল, আর অন্যদিকেও অ্যান্ড্রিও আর আনোয়ার কন্ট্রোল রুমে বসে আছে। ঠিক সেই সময়ে কিলার অ্যান্ড্রিওর সার্ভারে একটা ভিডিও পাঠায়। এই ভিডিওতে দেখানো হয় মার্ডার করা পুলিশদেরকে সে কতটা যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। সেই ভিডিওটা এতটাই বিভৎস ছিল যে অ্যান্ড্রিও সেটাকে সহ্য করতে না পেরে দূরে সরে যায়। আসলে এমনটা হওয়াই স্বাভাবিক, কোনো মানুষের জীবিত অবস্থায় কাটাছেঁড়া দেখাটা সবার পক্ষেই সম্ভব নয়। এরপর আমরা দেখতে পাই আনোয়ার আর অ্যান্ড্রিও কেসটা নিয়ে ডিসকাস করছিল। আনোয়ারের হাতে একটি কফির গ্লাস আছে, আর আনোয়ারের মূর্তির পাশে কফির গ্লাসটা রাখলে সেখান থেকে গরম ধোয়া মূর্তির গায়ে লাগে। ঠিক এই সময় আনোয়ার লক্ষ্য করে যে মূর্তিটির কোমরের দিকে এসডি অক্ষর দুটো ভেসে উঠেছে। অবশেষে কোনো একটা সূত্র তারা পেয়ে গেছে। এখন শুধু এই এসডি নামক আর্টিস্টকে খুঁজে বের করতে পারলেই পরবর্তী সূত্রের দিকে আগানো যাবে, যার ফলে অনুসন্ধান শুরু হয়ে যায় এবং তথ্য পাওয়া যায় যে দূরের একটা গ্রামে সুদাকার দেবারা ঘুমা নামের একজন আর্টিস্ট আছে, যে কিনা তারই মূর্তিগুলোতে এভাবে সাইন করে রাখে। আনোয়ার এবং বাকি সবাই সুদাকারের সাথে দেখা করতে চলে আসে। বিশেষ এই মূর্তিটির সম্পর্কে বিস্তারিত সব তথ্য তাকে খুলে বলতে বলা হয়। এরপর সুদাকার বলতে শুরু করে 5-6 মাস আগে দুজন লোক সুদাকারের সাথে দেখা করতে আসে এবং তারা এসে ওই মূর্তি তৈরির নির্দেশ দেয়। তাদের মধ্যে একজনের বয়স ছিল 40 থেকে 50-এর মতো, আর একজন একটু কম বয়সী। সেই দুজনের নির্দেশ ছিল এমন একটা জাস্টিস মূর্তি বানিয়ে দিতে হবে যার চোখগুলো হবে অপরূপ সুন্দর। এই কাজের জন্য তারা অনেক টাকা অফার করে সুধাকারকে, আর শর্ত হিসেবে এটাও বলে দেয় যে এই মূর্তিতে কোনো সিগনেচার রাখা যাবে না। তবে সুধাকারের এই কথাটা শুনে কেমন যেন সন্দেহ হয়, কিন্তু এরপরেও সে এই কাজটা করতে রাজি হয়ে যায়। তবে সুধাকার এই স্ট্যাচুর কোমরে একটা বিশেষ পদার্থ ব্যবহার করে তার নামটা কিন্তু ঠিকই লিখে রাখে, যেটাই একটু তাপ পেলেই আসলে ফুটে উঠত। সুধাকার আরো জানায় ওরা মোট 5টি মূর্তি তৈরি করেছিল। এর মানে তো তোমরা বুঝতেই পারছো, এখনো মোট 5 জন পুলিশ অফিসারকে কিলার টার্গেট করেছে। ইতিমধ্যে তো 3 জন শেষ হয়ে গেছে, তার মানে বাকি আছে আর 2 জন। এখন এই 2 জন যে ডিপার্টমেন্টের যে কেউই হতে পারে সেটা ক্যাথরিন খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এবার ক্যাথরিন সুধাকারকে বলে যে সে দুজনের একটি স্কেচ এঁকে দিতে পারবে কিনা, কিন্তু আমরা দেখতে পাই সেই 2 জন মূর্তিগুলো নিয়ে যাওয়ার সময় সুধাকারের চোখ দুটো নষ্ট করে দিয়েছিল। এর মানে আনোয়ার আবারও ক্লুলেস হয়ে পড়ে, তার হাতে এখন আর কোনো ধরনের সূত্র বাকি নেই। তবে এখানে আমরা সুধাকারের মেয়েকেও দেখতে পাই, যে ওই রাতে পুলিশ স্টেশনে গিয়েছিল মূর্তির সম্পর্কে তথ্য দিতে, কিন্তু কেউ একজন তাকে হুমকি দিয়েছিল কল করে, ফলে মেয়েটি ভয়ে সেখান থেকে চলে এসেছিল। এই সব কিছু থেকে বোঝা যায় যে কিলার ওদের উপরে আসলে নজর রাখছে। তো এই সব কিছু শোনার পর আনোয়ার সেখান থেকে চলে আসে, আর ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাই সেম আরেকটা মূর্তি স্যাম্পল হিসেবে রেখে দিয়েছে সুধাকার। এরপর দেখানো হয় অ্যান্ড্রিও একটি বিশেষ ধরনের অ্যাপ তৈরি করেছে। সেই অ্যাপে যখনই কোনো মোবাইল হাত থেকে পড়ে যাবে সাথে সাথে ওই অ্যাপটির সাহায্যে অ্যালার্ম চলে আসবে কন্ট্রোল রুমে, যার ফলে এর মাধ্যমে কিলারকেও ধরা সম্ভব হতে পারে, কেননা কিলার সবসময় ক্রাইম সিনে মোবাইল ফোন রেখে যায়। এখন এই অ্যাপটি এরপর পুলিশের সব ফোনে ইনস্টল করে নেওয়া হয়। এর পরের দৃশ্যে আমরা শারণ চন্দ্র নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই ঘরে সাধারণ কাজকর্ম করতে। তবে ঠিক সেই সময় ওর রুমে হঠাৎ কারেন্ট চলে যায়। শারণ বাইরে এসে চেক করতে থাকে প্রবলেম কোথায়, কিন্তু সেই সময় পিছন থেকে মাস্ক পরিহিত সেই অজানা ব্যক্তি হাজির হয়, আর সে তার চিরচেনা শব্দ হাই বলতে থাকে। কিন্তু এবার গল্পে আসে এক নতুন টুইস্ট। শরণকে কিলার কিডন্যাপ করতে ব্যর্থ হয়, এমনকি শরণ ওদের সাথে ফাইট করা শুরু করে, কিন্তু যেহেতু 2 জন শরণের সাথে ফাইট করছিল তাই সে বিষয়টা সুবিধা করতে পারে না। এক পর্যায়ে কিলার ওকে কাবু করে ফেলতে সক্ষম হয় আর শরণকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে কন্ট্রোল রুমে ফোনের নোটিফিকেশন চলে আসলে আনোয়ার বেরিয়ে পড়ে শরণের বাড়িতে, কিন্তু এখানে এসে দেখা যায় যে শরণ ইতিমধ্যে কিডন্যাপ হয়ে গেছে। তবে এবারের ঘটনার প্রবাহে নতুন কিছু যোগ হয়েছে।
তারা দেখতে পায় ঘরের মধ্যে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মানে শারনের সাথে কিলারের ধস্তাধস্তি হয়েছে। পুলিশ পুরো ঘরটিকে এবার তল্লাশি করা শুরু করে এবং মেঝে থেকে একটা ফিগনেট স্পিনার খুঁজে পাওয়া যায়। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা একটা ট্রেন স্টেশনকে দেখতে পাই। এখানে এক মহিলা এক বৃদ্ধ ব্যক্তিকে হুইল চেয়ারে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল, কিন্তু পুরো ট্রেনে সবাই একে একে নেমে গেলেও দেখা যায় যে সেই বৃদ্ধ শুরু থেকে যেখানে বসেছিল এখনো সে সেখানে বসে আছে। এর পরপরই টিভির খবরে দেখানো হয় নিখোঁজ হওয়া শরণের লাশ ট্রেন স্টেশনে পাওয়া গেছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সেই বৃদ্ধ লোকটি শরণই ছিল। তাকে হত্যা করে বৃদ্ধ লোকের মতো সাজিয়ে এখানে বসিয়ে রাখা হয়েছিল। আর যে মহিলাটা শরণকে নিয়ে ট্রেনে এসেছিল সে জেনে বুঝেই ক্যামেরার সামনে এসে বসে থাকে, যাতে করে পুলিশরা তার সাহস দেখতে পায়। শরণের বডি পোস্টমর্টম করেও নতুন কোনো তথ্য পাওয়া যায় না। সেই আগের প্যাটার্নেই শরণকে হত্যা করা হয়েছে। এই সব দেখে আনোয়ার এবার গভীর ভাবনায় ডুবে যায়। তবে ভাবতে ভাবতে হঠাৎ আনোয়ারের কিছু একটা খটকা লাগে। এরপর আনোয়ার সোজা অফিসার ক্যাথরিনের বাসায় চলে আসে। ক্যাথরিনকে আনোয়ার পুরো বিষয়টি বোঝাতে শুরু করে। কিলার কিভাবে শুধুমাত্র হাই বলে কিডন্যাপ করে ফেলতো ভিকটিমদের, এই রহস্যের জট খুলতে শুরু করে আনোয়ার। আসলে কিলার প্রথমে খুব চালাকির সাথে আচমকা ভিকটিমের সামনে চলে আসতো ভয়ানক নেকড়ের মাস্ক পরে, যেটা দেখে ভিকটিম আটকে উঠত। আর এই সুযোগে অন্য আরেকজন ভিকটিমকে হিপনোটাইজ করে ফেলতো। কিন্তু সেদিন শারন অতিরিক্ত মাত্রায় ড্রাঙ্কস ছিল, যার কারণে সে ওই রাতে তাকে হিপনোটাইজ করতে অসফল হয় কিলাররা। এবার আনোয়ার ক্যাথরিনকে আরো জানায়, আমাদের কোনো সাধারণ সাইকোর সাথে মোকাবেলা হচ্ছে না। এই কিলার খুবই জিনিয়াস কেউ যে আমাদের ব্রেন নিয়ে খেলছে। কিলার ট্রেনের ওই মহিলাটিও হতে পারে বা অন্য কেউ যে সামনে আসেনি এখনো পর্যন্ত। এরপর আনোয়ার ওর মেয়ের সাথে একটা স্পিনার নিয়ে খেলা করছিল। আনোয়ার ওর মেয়েকে শিখিয়ে দিচ্ছিল যে স্পিনার কিভাবে চালাতে হয়। এটা করার সময়ই আনোয়ারের আরো একটা ঘটনা মনে পড়ে যায়। এক সাইকো কিলারের যে ঠিক একইভাবে স্পিনার হাতে নিয়ে সব সময় থাকতো। আনোয়ার কন্ট্রোল রুমে চলে আসে আর ওই সাইকো কিলারের সমস্ত ডকুমেন্টস দেখা শুরু করে। এই সাইকোর নাম ছিল সাইমন মানসুরান। সাইমন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে দেশে ফিরেছিল, কিন্তু দিনের বেশিরভাগ সময় ও নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখত। একদিন ওর বাবা দেখতে পায় সাইমন ওর কম্পিউটারে ডার্ক ওয়েবে মানুষদের কাটাছেঁড়া ভিডিও দেখে মজা নিচ্ছে। এটা দেখে ওর বাবা মা বেশ বকাঝকা করে, কিন্তু এই ঘটনার বেশ কয়েকদিন হয়ে গেলেও সাইমনের বাবা মার আর কোনোই খবর পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা পুলিশের কাছে কমপ্লেন করলে সাইমনের বাবা মার খণ্ড খণ্ড অংশ তাদের ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। তার মানে তো তোমরা বুঝতেই পারছো সাইমন ওর বাবা মাকে টর্চার করে মেরে ফেলেছিল। কিন্তু দুঃখের সংবাদ হচ্ছে সাইমনও একটা অগ্নিকাণ্ডের জেলের ভিতরেই কয়েকদিন আগে মারা যায়। তার মানে এই সূত্রটাও ঠিকঠাক মতো কাজ করছে না। এছাড়াও এরপর তারা কি করবে এটা ওদের মাথায় ঢুকছিল না। একদিন আনোয়ার অ্যান্ড্রিওর সাথে কথা বলতে বলতে সাইমনের একটা ছবি ওকে দেখায়। অ্যান্ড্রিও ছবিটা দেখে একটা কিছু বুঝতে পারে। এরপর কম্পিউটারে ট্রেনে সেই মেয়েটার ছবি পাশাপাশি রাখলে জানা যায় এই মেয়েটাই হলো আসলে সাইমন। সাইমন মেয়েদের মতো সেজে শারনকে সেখানে রেখে দিয়ে এসেছিল। তো এবার আনোয়ার কনফার্ম হয় যে সাইমনই হচ্ছে আসল কিলার। কিন্তু এত দ্রুত কেস সলভ হয়ে যাবে তা কি আর হয়? সামনে তো এখনো অনেক টুইস্ট বাকি আছে। দেখা যায় আনোয়ার সাইমনের তথ্য নিয়ে অ্যান্ড্রিওর বাসা থেকে বের হতেই একটা ফোন কলের মাধ্যমে ওকে জানানো হয় সাইমন এবং ওর পার্টনারের মৃতদেহ পাওয়া গেছে। এটা শুনে আনোয়ার আবারও চিন্তায় পড়ে যায়। আর সেই সময় ওর কাছে সুধাকারের কল আসে। এরপর আমরা সুধাকারের বাড়িতে আনোয়ারকে দেখতে পাই। সুধাকার জানায় এক ব্যক্তি শেষ মূর্তিটিও নিতে এসেছিল, কিন্তু এবার সুধাকারের মেয়ে সেই ব্যক্তিটাকে দেখে ফেলে এবং তার একটা ছবি এঁকে ফেলে। আর্টবোর্ড থেকে পর্দা সরালে আনোয়ার সেই বহুল প্রতীক্ষিত মুখখানা দেখে রীতিমতো চমকে যায়। কারণ এ যে হচ্ছে শহরের বিখ্যাত আরেক মনোরোগ বিশেষজ্ঞ বেঞ্জামিন লুইস। এরপর আমরা দেখতে পাই আনোয়ার সোজা চলে এসেছে বেঞ্জামিনের গ্রামে ওর এক আপন মানুষের সাথে কথা বলতে। সেই লোক আনোয়ারকে বেঞ্জামিনের সব অতীত ঘটনা খুলে বলতে শুরু করে। লোকটি জানায় বেঞ্জামিনের একটা ছোট্ট পরিবার ছিল। ওর মা মারা যাওয়ার পর বেঞ্জামিনের বাবা ওকে আর ওর ছোট বোন রেবেকাকে বড় করে তুলেছে। হাসি খুশি ভাবে তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন রেবেকার স্কুল থেকে কল আসে আর বলা হয় তার মেয়ে ক্লাসে বেহুশ হয়ে গেছে। বেঞ্জামিনের বাবা এরপর স্কুলে গিয়ে জানতে পারে যে তার অবুঝ মেয়ে নাকি প্রেগনেন্ট। কিন্তু এই কুকর্মটি কে ঘটালো সেটা রেবেকা ভয়ে বলতে চায় না। তবে একদিন রেবেকা ওর বাবার কষ্ট সহ্য করতে না পেরে তাকে সব সত্য খুলে বলে।
ওর জীবন নষ্ট করা ব্যক্তিটা হচ্ছে ওদের গ্রামেরই ফাদার ফ্রাঙ্কো। রেবেকা ফাদার ফ্রাঙ্কোর অফিসে পার্ট টাইম জব করত। একদিন সুযোগ পেয়ে ফ্রাঙ্কো রেবেকার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে আর যা হবার তা হয়ে যায়। রেবেকার বাবা এই কথা জানতে পেরে সোজা থানায় চলে যায় ফ্রাঙ্কোর বিরুদ্ধে কেস করতে। আর এই স্টেশনের দায়িত্বে যে পুলিশ অফিসার ছিল সে আর কেউই নয়, সে ছিল আনোয়ারের বন্ধু অনিল। কমপ্লেন পেয়ে অনিল ফাদার ফ্রাঙ্কোর সাথে দেখা করে এবং ফাদার ওকে ঘুষ দিয়ে বিষয়টা দফারফা করে দিতে বলে, যার ফলে অনিল ফাদারের অফারে রাজি হয়ে যায় আর বেঞ্জামিনের বাসায় এসে ওর বাবাকে মারধর করতে থাকে। অনিল বলেছিল, তোর মেয়েকে তুই রেপ করেছিস, এই কথা তুই স্বীকারোক্তি দিবি, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। বেঞ্জামিনের বাবা আর কোনো উপায় না পেয়ে এই অমানবিক প্রস্তাবই মেনে নেয়। এরপর দেখানো হয় বেঞ্জামিনের বাবাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে চারিদিকে খবর রটে গেছে, সবাই ছিছি করছে ওর বাবার উপরে। অন্যদিকে রেবেকাকে গ্রাম থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়। জেলখানায় বেঞ্জামিন ওর বাবার সাথে কথা বলতে আসলে ওর বাবা ওকে বলে, ভালো করে লেখাপড়া করে অনেক বড় হও আর তোমার বোনকে খুঁজে বের করে তোমরা একসাথে থেকো। এটাই ছিল বেঞ্জামিন আর ওর বাবার মধ্যকার একদম শেষ কথোপকথন। কেননা এর পরের দিনে জেলের ভিতরে বেঞ্জামিনের বাবা আত্মহত্যা করে নিয়েছিল। মুহূর্তের মধ্যেই বেঞ্জামিনের পুরো জীবনটা যেন ওলটপালট হয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই বেঞ্জামিনের মনে পুলিশদের উপরে একটা প্রচন্ড ঘৃণা তৈরি হয়। তাই বহুদিন বেঞ্জামিন একবারে নিশ্চুপ হয়ে পড়েছিল। কিন্তু কিছুদিন পর বেঞ্জামিন সিদ্ধান্ত নেয় পড়াশোনা করে সে অনেক বড় হবে এবং ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। বেঞ্জামিন এরপর কষ্ট করে স্কলারশিপ নিয়ে চলে যায় আমেরিকাতে। এই সব কথাবার্তা শুনে এবার আনোয়ারের কাছে পুরো কেসটা একদম পানির মতন সহজ হয়ে যায়। অনিল যে এই কেসের সাথে অতপ্রতভাবে জড়িত সেটা আর বুঝতে বাকি থাকে না। আনোয়ার অনিলকে ফোন করে ওর সাথে দেখা করতে বলে, কারণ বেঞ্জামিনের শেষ টার্গেট যে অনিল হতে যাচ্ছে তার কোনো সন্দেহ নেই। এরপর আমরা দেখতে পাই অনিল আগেই একটা জায়গায় আনোয়ারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আনোয়ার কিছুক্ষণ পর সেখানে আসলে অনিলকে আর খুঁজে পায় না। এছাড়াও অনিলের মোবাইলটিও মাটিতে পড়ে থাকতে দেখা যায়, যার ফলে আনোয়ার বুঝে যায় যে অনিল ইতিমধ্যে কিডন্যাপড হয়ে গেছে। এখন কি করবে এটা ভাবতে ভাবতেই হঠাৎ আনোয়ার একটা ড্রোন আকাশে দেখতে পায়, যেটা নিয়ে কেউ হয়তো শুটিং করছিল। আনোয়ার দৌড়ে গিয়ে সেই ড্রোন চালকের কাছ থেকে পুরো ফুটেজ দেখা শুরু করে। এই ফুটেজ দেখতে দেখতে সে বেঞ্জামিনের গাড়িকেও ট্রেস করে ফেলতে সক্ষম হয়। সাথে সাথে পুলিশ ইনফর্ম করে দেয় যে সে এবং একটি টিম নিয়ে বেঞ্জামিনের সেই গোপন আস্তালায় ওরা চলে আসে। আর এখান থেকেই এতদিন বেঞ্জামিন তার সব মার্ডারগুলো করে আসছিল। আসলে এটা ছিল একটা শূকরের ফার্ম, আর এখানেই ওরা বেঞ্জামিনের গাড়িটা দেখতে পায়। ভেতরে বেঞ্জামিন একটা টেবিলের উপরে অনিলকে বেঁধে রেখেছিল। ইতিমধ্যে বেঞ্জামিন অনিলের চোখ তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আনোয়ার ওর টিম নিয়ে ফার্মের ভিতরে ঢুকে পড়ে। সবাই আলাদা আলাদা ভাবে বেঞ্জামিনকে তখন খুঁজে বেড়াতে থাকে। ওদিকে আবার বেঞ্জামিন ওদের অবস্থান টের পেয়ে যায় ততক্ষণে। তবে সে একে একে সবাইকে মেরে অজ্ঞান করতে থাকে। অপরদিকে দেখা যায় আনোয়ার খুঁজতে খুঁজতে ইতিমধ্যে অনিলকে পেয়ে গেছে। আনোয়ার অনিলের বাঁধন খুলতে যাবে, ঠিক সেই সময় বেঞ্জামিন পিছন থেকে এসে ওর উপরে আক্রমণ করে দেয়। এরপর আমরা ওদের দুজনের মধ্যে একটা দুর্দান্ত ফাইট দেখতে পাই। কিন্তু যেহেতু আনোয়ার ফাইটিং এ এক্সপার্ট নয়, তাই সেই কারণে বেঞ্জামিন সহজে ওকে কাবু করে ফেলেছিল। আর একটু হলেই বেঞ্জামিন ওকে মেরে ফেলবে, কিন্তু ঠিক সেই সময় একটি কাঠের টুকরো দিয়ে ক্যাথরিন এসে বেঞ্জামিনের মাথায় আঘাত করে, যার ফলে বেঞ্জামিন বেহুশ হয়ে মাটিতে পড়ে যায় আর আনোয়ারের জীবন রক্ষা পায়। এরপর বেঞ্জামিনকে পুলিশ গ্রেফতার করে নেয়। এখন তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই যে সাইমন আর শাওমির সাথে বেঞ্জামিনের ঠিক কি সম্পর্ক ছিল। যেহেতু জিজ্ঞাসাবাদে বেঞ্জামিন কোনো কিছুই বলছে না, তাই পুলিশেরা অনুমান করে একটা থিসিস বের করেছে। হতে পারে কোকেন সাইমনের কাছে ড্রাগ সাপ্লাই দিত, আর কোনোভাবে হয়তো বেঞ্জামিন সাইমনের খোঁজ পেয়ে যায় ডার্ক ওয়েব থেকে। এরপর একটা নাটক সাজিয়ে সাইমনকে জেল থেকে বের করে নিয়ে আসা হয়। এছাড়াও আরেক বয়স্ক সাইকো আরবিন্দকেও তারা এই টিমে নিয়ে নেয়। এভাবেই ওরা পরিকল্পনা করে অপহরণ এবং সিরিয়াল কিলিং গুলো করে আসছিল। কিন্তু সিচুয়েশন বেশি সুবিধার না বুঝতে পেরে বেঞ্জামিন অরবিন্দ এবং সাইমনকেই মেরে ফেলে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে একটি গাড়িতে করে বেঞ্জামিনকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে যে বেঞ্জামিনকে এনকাউন্টার করে মারা হবে। এরপর একটি পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে গিয়ে বেঞ্জামিনকে শুট করে মেরে ফেলা হয়। বেঞ্জামিন বুক ভরা কষ্ট আর এক মুখ হাসি নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে ঠিক একই সময়ে অনিলের বাসা দেখানো হয়।
কোনো এক অজানা মেয়ে এসেছে অনিলের সাথে দেখা করতে। ঠিক সেই সময় অনিলের সাথে আনোয়ারও এখানে দেখা করতে এসেছিল। এবার আনোয়ার দেখে সেই মেয়েটি অনিলের রুম থেকে বেরিয়ে যাচ্ছে, যার ফলে আনোয়ার দ্রুত ঘরে গিয়ে দেখে অনিলের গলা কেটে মার্ডার করা হয়েছে। আনোয়ার দৌড়ে বারান্দায় চলে আসে আর দেখতে পায় মেয়েটা সেখান থেকে চলে যাচ্ছে। আনোয়ার এবার রেবেকা নাম ধরে ডাকলে মেয়েটা সাড়া দিয়ে তার দিকে পিছু ফিরে তাকায়। তার মানে তোমরা বুঝতেই পারছো, এই মেয়েটা ছিল বেঞ্জামিনের ছোট বোন রেবেকা, যে তার পুরো পরিবারের প্রতিশোধ নিয়ে গেল। কিন্তু আনোয়ার এবার তাকে আর কোনো কিছুই বলে না, কারণ রেবেকা নিষ্পাপ মুখ দেখে বলে দেওয়া সম্ভব অনিলের এই মৃত্যুটা প্রাপ্য ছিল। ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও, আর সেই সাথে কোন মুভিটা দেখতে চাও সেটা আমাকে কমেন্টস করো। সবাই ভালো ও সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো থ্রিলার ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।